প্রিয় বন্ধুরা, আসসালামু আলাইকুম। আমি পড়ছিলাম তিন ভুবনের শিক্ষা। পড়ছিলাম বাংলাদেশ অংশ। বাংলাদেশ পাথরে লেখা আছে অধঃপতন। এখন শুরু করছি শেষ অংশ। 2014 সালের নতুন সরকার, নতুন এমপি। আগের এমপি তার নিজ দলের প্রভাবশালী প্রতিপক্ষের কাছে হেরে গেছেন। সুতরাং স্কুলের সভাপতির ক্ষমতার কেন্দ্র নড়ে গেছে। তাই নতুন করে অস্থিরতা শুরু হলো। মাঝে মাঝে উদ্বোধন করা ঝকমকে নতুন গেটে তালা মেরে রাখা হয়। অনেক রকমের মানুষ আর মোটরসাইকেলের আনাগোনা চলতে থাকে। একদিন মেয়েকে সকালে স্কুলে দিতে গিয়ে দেখি নতুন গেটের পাশের পাথরে খোদাই করা নেম প্লেট কারা যেন খুবলে খুবলে তুলে পুরোটাতে কালি লাগিয়ে দিয়েছে। জানতে পারলাম কমিটির মেয়াদ শেষ। নতুন কমিটি নির্বাচনকে ঘিরে উত্তেজনা শুরু হয়েছে। এ সময়ে নতুন এমপি আর সাবেক এমপির দ্বন্দ্বে স্কুল থেকে একটু দূরে বসা ফুটপাতের বাজারের নিয়ন্ত্রণ নিয়ে একটা খুন হয়ে গেল। এরপর থেকে মাঝে মাঝেই পুলিশ এসে স্কুল পাহারা দিতে লাগলো। মন্ত্রণালয়ের কর্মকর্তাকে প্রধান করে স্কুলের নতুন অ্যাডহক কমিটি তৈরি করা হলো। শাড়ি খুলে নেয়ার হুমকি পাওয়া চাকরিচ্যুত সেই প্রধান শিক্ষক নতুন এমপির ক্ষমতায় ভর করে আবার স্কুলে ফিরে এলেন। এসে তিনি তার হারানো স্কুলকে আগের মর্যাদায় আনার জন্য ব্যাপক তোড়জোড় শুরু করলেন। অ্যাসেম্বলিতে ছেলে মেয়েদের দাঁড় করিয়ে রেখে মিনিটের পর মিনিট বক্তৃতা দিতে লাগলেন। বলতে লাগলেন, স্বয়ং শিক্ষা সচিব এই স্কুলের ম্যানেজিং কমিটির প্রধান। আর কি চান আপনারা? আমরা স্কুলকে ঢাকার সেরা স্কুলে পরিণত করব, ইত্যাদি। এসব তোড়জোড়ের এক ধাক্কা একদিন বাসা পর্যন্ত চলে এলো। সেটা হচ্ছে শিক্ষা ক্যাম্প। মেয়ে বলল, আর কিছু না দাও, কোচিং না করাও, এটা আমি করবই। বললাম, সেটা কি জিনিস? সে বলে, সেটা যাই হোক, আমি ওই দিন যাবই। বললাম, যেও। গেল মেয়েটা। সারাদিন পর সন্ধ্যায় যখন বাসায় ফিরল, চোখ মুখ বসে গেছে, কালো হয়ে গেছে যেন। যা জানলাম, তারা সারাদিন স্কুলেই ছিল। সেখানে প্রচণ্ড রোদের মধ্যে তাঁবু খাটিয়ে সবাই মিলে সারাদিন পড়েছে আর পরীক্ষা দিয়েছে। কেউ কেউ তাঁবুর নিচে জায়গাও পায়নি। রোদের মধ্যে খাবার দাবার পানি কিচ্ছু ভালো করে খায়নি। পরদিন থেকে মেয়েটার অসুস্থতা শুরু হলো। খেতে পারে না, খারাপ লাগে, পড়তে ইচ্ছে করে না। বললাম, মা, আবার ক্যাম্পে যাবা? সে হাসে। আস্তে আস্তে প্রাথমিক আস্তে আস্তে প্রাথমিক সমাপনী পরীক্ষার দিন চলে এলো। বাসার পাশে স্কুল, স্কুলেই ওর কেন্দ্র। কোনো টেনশন নেই। কিন্তু প্রথম দিন রাতে বাসায় ফিরতেই মেয়েটা প্রশ্ন করলো, বাবা, পরীক্ষা শুরু হওয়ার আগেই একটা ছেলে বলছিল ইংরেজি প্যারাগ্রাফ মুক্তিযুদ্ধ জাদুঘর এসেছে। ও জানলো কেমন করে? বললাম, মা, ও হয়তো আন্দাজে বলেছে, সেটাই এসে গেছে। সে খুশি হলো না। বলল, স্যারেরা না সব বলে দিচ্ছে, যে জিজ্ঞেস করছে তাকেই বলে দিচ্ছে, জিজ্ঞেস না করলেও বলে দিচ্ছে। বললাম, তুমি জিজ্ঞেস করেছো? বললো, না, কিন্তু অনেকেই তো জিজ্ঞেস করে লিখছে। বললাম, আমরা তো পড়া শিখেছি, না শিখে লিখলেও কাজের সময় কিছুই পারবে না। তুমি কালকের পড়া পড়ো। পরদিন বেশ সকালে মেয়ের মা বলল, কে যেন তাকে ফোন করে বলেছে বাংলা আনসিন গদ্য এসেছে জয়নুল আবেদিনকে নিয়ে। বললাম, মেয়েকে কিছু বলো না। সেদিনও পরীক্ষা শেষ করে বাসায় গিয়েই সে ফোন করলো, বাবা, আজকেও একটা ছেলে পরীক্ষার আগে বলছিল আনসিন গদ্য এসেছে জয়নুল আবেদিন। আমি প্রশ্ন পেয়েই দেখলাম সেইটাই এসেছে। আর স্যাররা আজকেও সব বলে দিচ্ছিল। কি বলবো, কয়েক বছর ধরে এটা ভয়াবহ রূপ নিয়েছে। কিন্তু নিজের উপর এটার ধাক্কা নিতে পারছিলাম না। বললাম, তোমরা যাতে লেখাপড়া না শিখেই ভালো রেজাল্ট করতে পারো সেজন্য সরকার প্রশ্নগুলো ফাঁস করে দিচ্ছে। আর স্যারদের বলেছে বলে দিতে, তাই তারা বলে দিচ্ছে। কিন্তু সে খুশি হলো না। বললাম, শোনো মা, সরকার যারা চালায় তাদের ছেলেমেয়েরা অন্যরকম স্কুলে পড়ে। তোমরা যাতে গাধা হয়ে থাকো আর তাদের ছেলেমেয়েরা যাতে মানুষ হয়, সেজন্য সরকার এটা করছে। তুমি এসব নিয়ে চিন্তা করো না, আমাদের সাথে পারবে না। আমরা বইয়ের পড়াগুলো ভালোভাবে শিখে যাব।
পরীক্ষা চলতে লাগলো। বাংলাদেশ ও বিশ্ব পরিচয় পরীক্ষার পর মেয়েটা বলল, আজ ম্যাডাম এসে 40 নম্বর ঠিক প্রশ্নের উত্তর সবাইকে বলে দিল। বললাম, তুমি কি করলে? বলল, সবাইকেই তো খাতায় মিলিয়ে ঠিক করে নিতে বলল। তাহলে আমি কি করব? বললাম, তোমার কয়টা ভুল হয়েছিল? বলল, 2টা। কিন্তু ওদের তো অনেক ভুল হয়েছিল। ওদের মানে ওর যারা প্রতিদ্বন্দ্বী আর কি। আর বিজ্ঞানের পড়া জানালো, আজ বিজ্ঞানে 50 নম্বর বলে দিয়েছে, 40 নম্বর টিক আর 10 নম্বর শূন্যস্থান। বললাম, তোমার কয়টা ভুল হয়েছিল? বলল, একটা। বললাম, বাকি প্রশ্নগুলো কেমন হয়েছে? বলল, শেষে সময় কম পেয়েছি, একটু খারাপ হয়েছে। বললাম, আজকে কি অনেক বেশি লিখতে হয়েছে? বলল, না, কিন্তু ম্যাডামের টিক আর শূন্যস্থান ঠিক করতেই তো অনেক সময় লাগলো। ধর্ম ও নৈতিক শিক্ষা পরীক্ষার পর মেয়েটা বলল, বাবা, আজ আরও বেশি বলে দিয়েছে, 40 নম্বর টিক, 10 নম্বর শূন্যস্থান আর 10 নম্বর সংক্ষিপ্ত উত্তর। বললাম, বাকি 40 নম্বর কেমন হয়েছে? বলল, স্যাররা বলে দেওয়ার সময় না কেমন যেন হুড়পাড় শুরু হয়ে যায়, সময় নষ্ট হয়, শেষে আর ভালো লিখতে পারি না। মেয়ের মা বলল, পরীক্ষা শেষে দেখলাম কয়েকজন বলতে বলতে যাচ্ছে, অঙ্ক পরীক্ষায় আমরা কি করব? ওখানে তো টিকমিক নেই। দেখে মনে হলো তারা টিচার। কি করা উচিত? এই সর্বনাশ কেমন করে দেখা সম্ভব? মেয়ের মাকে বললাম, চলো সবাই মিলে শহীদ মিনারে গিয়ে প্রতিবাদ করি। সে বলল, সব বাবা মার যাওয়া দরকার। একটা বাচ্চা সারা বছর পড়েছে, তার পড়ালেখা নিয়ে এই রকম নয় ছয় কোনো সরকার করতে পারে? সে অস্থির হয়ে ওঠে, কারণ মেয়েকে আমি খুব বেশি পড়াইনি। কোনো হাউস টিউটর কোচিং ছাড়া সারা বছর সেই পড়িয়েছে কষ্ট করে। তার একটা গর্ব ছিল যে তার মেয়ের রোল নম্বর 1। সে অনেকটা ভেঙে পড়ে। অস্থির হয়ে পরীক্ষা শেষে মেয়েকে নিয়ে কোনো এক পরিচিতের বাসায় যায়। তাদের একটি মেয়ে এবার জেএসসি দিয়েছে এবং আরেকটি ছেলে গতবার পিএইচসি দিয়েছিল। ওরা তাকে জানিয়েছে এবার জেএসসিতেও ওভাবেই নাকি স্যারেরা বলে দিচ্ছে, আর গতবারও পিএইচসিতে এরকমই করা হয়েছে। দেশে ফোন করে জানলো সব জায়গাতেই নাকি এরকমই নিয়ম চলছে। আমি অস্থির হয়ে ফেসবুকে লিখলাম, শিক্ষা শিশু জাতির ধ্বংসের প্রতিবাদে। শিক্ষার সকল স্তরে প্রশ্ন ফাঁস, উত্তর বলে দেয়া, উত্তরপত্র না দেখা, অতিরিক্ত নম্বর দেওয়ার মাধ্যমে যে শিক্ষার উন্নয়ন সরকার ঘটাচ্ছে, তার প্রতিবাদে আমরা আমাদের প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষার্থী মেয়েকে নিয়ে আগামী 30শে নভেম্বর রবিবার বিকাল 4টায় কেন্দ্রীয় শহীদ মিনারে দাঁড়াবো। আমরা খুব স্পষ্ট যে শিক্ষা উন্নয়নের নামে যে ধ্বংসযজ্ঞ সরকার চালাচ্ছে তা পরিকল্পিত। দেশের প্রায় 99 ভাগ মানুষের শিক্ষাকে ধ্বংস করে সরকার ধনপতি শাসক শ্রেণীর 1 ভাগ মানুষের শিক্ষা ও সুযোগকে নিরাপদ রাখতে চাচ্ছে। সরকার চাচ্ছে আমাদের 99 ভাগ মানুষের সন্তান বলদ গাধা হয়ে থাক, আর তাদের 1 ভাগের সন্তান দেশ বিদেশের শিক্ষা পাক। সরকার চাচ্ছে তাদের 1 ভাগের সন্তান বড় বড় পদের চাকরি বাকরি কাজের দায়িত্ব পাক, আর আমাদের 99 ভাগের সন্তান তাদের চাকর বাকর চাটুকার দারোয়ান কেরানি সিপাই সৈনিক যোগানদার দোকানদার ড্রাইভার গানম্যান মাসলম্যান ক্যাডার হয়ে থাক। সরকার অনেক বছর ধরে আমাদের সন্তানদের ফরমালিন কার্বাইড কীটনাশক ভেজাল খাইয়ে পঙ্গু বিকলাঙ্গ কর্মক্ষমতাহীন রোগাক্রান্ত করে চলেছে, কিন্তু তাদের 1 ভাগের সন্তানের জন্য নিরাপদ খাবার নিশ্চিত করছে। একইভাবে তেমনি বই উৎসব, শিক্ষানীতি, পাঠ্য বই উন্নয়ন, ডিজিটাল শিক্ষা, ডিজিটাল ক্লাসরুম, সৃজনশীল মূল্যায়ন, অষ্টম শ্রেণী পর্যন্ত প্রাথমিক শিক্ষা, এসব বলে আমাদেরকে বোকা বানিয়ে আমাদেরই দেয়া হাজার হাজার কোটি টাকা নয়ছয় করতে তাদের 1 ভাগের সন্তানদের সুযোগ করে দিচ্ছে। তারা অষ্টম শ্রেণী পর্যন্ত প্রাথমিক শিক্ষা হবে বলেও চালু করেছে জেএসসি পরীক্ষা। আবার পঞ্চম শ্রেণীতেও চালু করলো পিএইচসি পরীক্ষা মডেল টেস্ট আর গাইড বইয়ের চাপে তারা আমাদের সন্তানদের ক্লাস করার সুযোগ, বই পড়ার সুযোগ কমিয়ে দিচ্ছে। তারা বলছে দেশের মানুষের শিক্ষার জন্য অনেক কিছু করছে, কিন্তু তাদের নিজেদের সন্তানদের সেই শিক্ষা নিতে দিচ্ছে না। কেন? কারণ সরকার চাচ্ছে
আমাদের 99 ভাগের সন্তান A+, গোল্ডেন A+, 100 অনেক অনেক বৃত্তি পাওয়ার মিথ্যে গর্ব নিয়ে অগাবগা হয়ে থাক। বেশি বেশি পরীক্ষা, বেশি বেশি সার্টিফিকেট, এসবের মোহে ডুবে থাক। সরকারের সরকারের অর্থ আমরা যোগাই, সেই অর্থ দিয়ে আমাদের সন্তানের ভবিষ্যৎ ধ্বংস করার পরিকল্পনা আমরা মানতে পারি না। তাই আমাদের দাবি, সরকার যদি সত্যি শিক্ষার মানের উন্নয়ন করে থাকে, তবে এক, সরকারের সকল মন্ত্রী, সাংসদ, আমলা, নেতা আর গুণগ্রাহী বুদ্ধিজীবী সাহিত্যিকের সন্তান বা নাতিপুতিদের সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পাঠানো বাধ্যতামূলক করা হোক। 2, সরকারের সকল মন্ত্রী, সাংসদ, আমলা, নেতা আর গুণগ্রাহী বুদ্ধিজীবী সাহিত্যিকের সন্তান বা নাতিপুতিদের সরকারি, বেসরকারি, নিম্ন ও উচ্চ মাধ্যমিক বিদ্যালয় ও কলেজে পাঠানো বাধ্যতামূলক করা হোক। 3, সরকারের সকল মন্ত্রী, সাংসদ, আমলা, নেতা আর গুণগ্রাহী বুদ্ধিজীবী সাহিত্যিকের সন্তান বা নাতিপুতিদের উচ্চ শিক্ষা গ্রহণে সরকারি বিশ্ববিদ্যালয়ে পাঠানো বাধ্যতামূলক করা হোক। 30শে নভেম্বর কেন্দ্রীয় শহীদ মিনারে আমরা আমাদের সন্তান সহ দাঁড়াবো, আপনিও আসুন। অথবা সেদিন আমরা একটা ব্যানার আর হাতে লেখা ফেস্টুন ধরে বিকেল 4টায় শহীদ মিনারে দাঁড়ালাম। আমাদের সাথে অল্প কিছু অভিভাবক ও সচেতন মানুষ দাঁড়ালেন। দাঁড়ানোর পরপরই একজন ভদ্রলোক এসে আমার সমস্ত কিছু নোট নিলেন। পরিচয় জিজ্ঞেস করলে বললেন, NSI থেকে এসেছেন। আমরা ঘন্টাখানেক দাঁড়িয়ে ব্যানার সহ হেঁটে শাহবাগে গিয়ে শেষ করলাম। এরপর পরবর্তী কর্মসূচির জন্য আমরা একটা সংগঠনের কথা ভেবে লিখলাম। মানুষের উপর যে মানুষের দায় একেবারে উঠে যায়, জীবজন্তু, পশু পাখি, কীটপতঙ্গ, গাছপালা, নদ নদী, মাটি, বায়ু, ফল, ফসল, এসব নিয়ে তার কোনো অনুভূতি কাজ করে না। যে কারণে আমাদের মানুষ পুড়ে মরে, ডুবে মরে, পথে মরে, ঘাটে মরে, ঘরে মরে, বাইরে মরে। সেই কারণেই নদী ধ্বংস হয়, বন উজাড় হয়, ভূমি নিষ্ফলা হয়, খাবার বিষাক্ত হয়, বায়ু দূষিত হয়। কিন্তু তা নিয়ে যেন সেই ধ্বংস হওয়া মানুষের কোনো ভাবনা জেগে না ওঠে। সে উদ্দেশ্যেই তাদের শিক্ষা ব্যবস্থা ধ্বংস করা, পরিকল্পিতভাবে প্রাথমিক স্তর থেকে উচ্চশিক্ষা পর্যন্ত ধ্বংস করা, ক্রমাগতভাবে ধ্বংসের পূর্ববর্তন পরিকল্পনা মূল্যায়ন করে করে আরও ধ্বংসাত্মক পরিকল্পনা ফাঁদা। আর এটা যেন তারা বুঝতে না পারে, সেজন্যই তাদেরকে এই শতভাগ পাস, গাদা গাদা A+, আর এত এত সার্টিফিকেটের আফিম খাইয়ে ভুলিয়ে রাখা। বাংলাদেশের শাসক শ্রেণীর 1 ভাগ মানুষ এখন মানবানুভূতিহীন। তাদের সকল অনুভূতি দেখানোর আয়োজনের পেছনে থাকে মানব ধ্বংসের ভয়াবহ দুর্বিসন্ধি। এ থেকে আমরা মুক্তি চাই, কিন্তু কোনো মুক্তি কথা না বলে আসেনি, কোনো মুক্তি রাস্তায় না নেমে আসেনি, কোনো 71 সংগ্রাম না করে সংগঠিত হয়নি, কোনো বিজয় ত্যাগ না করে অর্জিত হয়নি। তাই আমাদের কথা বলতে হবে, দাঁড়াতে হবে। আমরা নিশ্চিত এই বিজয়ের মাসে আমরা কথা বলবো। আমরা নিশ্চিত আমরা দাঁড়াবো। আমরা নিশ্চিত আমরা আমাদের 99 ভাগের সন্তানকে পঙ্গু করে শাসক শ্রেণীর 1 ভাগের সন্তানের কাছে বলি দেব না। এই চেতনায় মুক্তিযুদ্ধের চেতনা। মুক্তিযুদ্ধের চেতনা 1 ভাগের বিপরীতে 99 ভাগ মানুষের চেতনা। আসুন আমরা আগামীকাল 12ই ডিসেম্বর শুক্রবার সকাল 10টায় পরিবাগ সংস্কৃতি বিকাশ কেন্দ্রে বসব। আলোচনার মাধ্যমে আমরা আমাদের কর্মসূচি ঘোষণা করব। ওই দিন কিছু মানুষ একত্রিত হয়ে আমরা শিক্ষা ও শিশু রক্ষা আন্দোলন নামের একটি সংগঠন প্রতিষ্ঠার বিষয়ে প্রাথমিকভাবে একমত হলাম। এরপর আমরা 24শে ডিসেম্বর 2014 তারিখ বুধবার ফাহমিদুল হকের সভাপতিত্বে ঢাকা বিশ্ববিদ্যালয়ে শিক্ষা ও শিশু রক্ষা আন্দোলন নামে সংগঠন প্রতিষ্ঠা করলাম। সংগঠনের প্রথম কর্মসূচি হিসেবে আমরা 1 জানুয়ারি 2015 তারিখ আজিমপুরের সকাল 11টায় অগ্রণী স্কুল, 11টা 20-এ বিকারুন্নেসা স্কুল এবং 11টা 40-এ আজিমপুর গার্লস স্কুলের সামনে কিছু দাবি নিয়ে দাঁড়ানোর ঘোষণা দিলাম। এর আগে 30শে ডিসেম্বর প্রাথমিক সমাপনীর রেজাল্ট হলো। মেয়েকে বললাম, মা তোমার পরীক্ষার রেজাল্ট হলো,
আমরা মিষ্টি খাবো না? বলল না। বললাম কেন? বলল প্রশ্ন ফাঁসের পরীক্ষার আবার মিষ্টি কি? বললাম তোমার কি খেতে ইচ্ছে করছে? বলল সমস্যা। ফেরার পথে সমস্যা কিনলাম। খেতে খেতে বললাম আমরা তো আর ফাঁস প্রশ্নে পরীক্ষা দিইনি। বলল সবাইকে স্যারেরা বলে দিলে কি আর রেজাল্টের মজা থাকে? 2015 সালের 1 জানুয়ারি ঠিক 11টায় আমরা অগ্রণী স্কুলের সামনে শিক্ষা ও শিশু রক্ষা আন্দোলনের 4 জন সদস্য এবং সচেতন কিছু মানুষ ও অভিভাবক মিলে দাঁড়িয়েছিলাম। সেখান থেকে 11:30টায় বিকারুন্নেসা স্কুলের সামনে 10-15 মিনিট দাঁড়ানোর পর পুলিশের পক্ষ থেকে আমাদের কর্মসূচি সংক্ষেপ করতে অনুরোধ করা হলো। তখন টিভি ও প্রিন্ট মিডিয়ার অনেক সাংবাদিক আমাদের প্রোগ্রামের খবর সংগ্রহ করছিলেন। আমরা কর্মসূচি সংক্ষেপ করে আজিমপুর গার্লস স্কুলের দিকে যাওয়ার পথে আইন শৃঙ্খলা রক্ষা বাহিনী আমাদের বাধা দিলেন। বাধা দিয়ে যার যার জায়গায় চলে যেতে বললেন এবং আমাদের ব্যানারটি ছিনিয়ে নিলেন। আমরা একে একে ব্যানার ছাড়াই আজিমপুর গার্লস স্কুলে গিয়ে কিছুক্ষণ দাঁড়িয়ে সমাপনী কথা বলে কর্মসূচি শেষ করে যার যার মতো ফিরে যেতে থাকি। আমি আজিমপুর কলোনির মধ্য দিয়ে বাসার পথে একটু যেতেই সাধারণ পোশাক পরা 2 জন মোটরসাইকেল আরোহী আমাকে থামালেন। একজন চট করে নেমেই আমার হাত থেকে মোবাইলটা কেড়ে নিলেন এবং বললেন আমরা পুলিশের লোক, মোটরসাইকেলে উঠে পড়েন। আমি বলতে পারতাম 3 জন মোটরসাইকেলে ওঠার নিয়ম আছে কিনা। কয়েকদিন আগে আমি আইন ও পুলিশের বিধিবিধান বিষয়ক এক কর্মশালায় অংশগ্রহণ করেছিলাম। সেখান থেকে যা শিখেছিলাম তার ভিত্তিতে বললাম আপনি যে পুলিশ আমি বুঝবো কেমন করে? আপনার পরিচয়পত্র আমাকে দেখান। যিনি চালাচ্ছিলেন তিনি বলছিলেন পরিচয়পত্র আছে কিন্তু দিচ্ছিলেন না। আর যিনি নেমে পড়েছিলেন তিনি আমাকে ওঠানোর জন্য জোরাজুরি করছিলেন। বললাম আমি দাঁড়িয়েই আছি, কিন্তু আপনার পরিচয়পত্র না দেখালে এবং কেন আমাকে থানায় যেতে হবে না তা না বললে আমি যেতে পারি না। দুপুরের কলোনি একটু নীরব হলেও কিছু মানুষ দূর থেকে দেখছিল। ফলে মোটরসাইকেল আরোহী 2 জন ফোন করলেন এবং মিনিট 2-এর মধ্যে পুলিশের গাড়ি এসে গেল। বললাম আমি না যেতে চাইলেও আপনারা আমাকে নিতে সক্ষম, কিন্তু আমি জানি এভাবে আপনারা আমাকে ধরে নিয়ে যেতে পারেন না। তারা বললেন আপনি ভদ্র মানুষ, অভদ্র ব্যবহার করতে বাধ্য করবেন না, গাড়িতে উঠুন। আমি গাড়িতে উঠলাম। আমাকে মাঝে বসিয়ে তারা 2 জন দুপাশে বসলেন। আমি বললাম কাউকে সাক্ষী না রেখে আপনারা আমাকে নিয়ে যাচ্ছেন, আপনারা কিন্তু আইন অমান্য করলেন, মনে রাখবেন। তারা নীরব থাকলেন। আমি আমার পরমাত্মাকে স্মরণ করলাম। অনেকক্ষণ ঘুরিয়ে ঘুরিয়ে তারা যখন গাড়ি থামালো দেখলাম ওটা চকবাজার মডেল থানা। প্রথমে আমার শরীর তল্লাশি করা হলো, এরপর ব্যাগ তল্লাশি করে সকল কাগজপত্র নিয়ে নেওয়া হলো। পরে আরেকটি কক্ষে নিয়ে যাওয়া হলো। সেখানে দায়িত্বরত কর্মকর্তা আমাকে দাঁড় করিয়ে আদি অন্ত তথ্য নিলেন। এক পর্যায়ে বসতে বললেন। আমি বসলাম। বললেন দুশ্চিন্তা করবেন না, একটু তদন্তের প্রয়োজন। আপনার তথ্যে কোনো ভুল নেই তো? আমি নিশ্চয়তা দিলাম। বললেন তাহলে আপনাকে নিয়ে এত অভিযোগ কেন? বললাম আমি তো জানি না। আমরা আমাদের সন্তানের দুর্যোগে কথা বলছি, দুর্যোগ থামানোর কথা বলছি, সবাইকে কথা বলতে বলছি। তিনি আমাকে আরেক কর্মকর্তার জিম্মায় রেখে আমার সব কাগজপত্র সহ কোথায় বের হয়ে গেলেন। অনেকক্ষণ পর আমাকে আরেকটি ঘরে নিয়ে যাওয়া হলো। সেখানে একজনকে বলা হলো আসামি এখানে থাকবে। তিনি বললেন সিকিউরিটিকে বলে যান। অতঃপর আমি আসামি হয়ে বসে থাকলাম। ঘন্টা 3 পর কেউ একজন বললেন আমি দুপুরে কি খাবো, বিরিয়ানি? বললাম আমি ভাত সবজি খাই। খানিক পরে দেখলাম 1 প্যাকেট বিরিয়ানি ও 1 বোতল পানি আমার সামনে রাখা হলো। আমি অপছন্দের খাবার অর্ধেকটা খেলাম। কোথায় ফেলবো জিজ্ঞেস করলে একজন বললেন খাবার নষ্ট করেন না, খেয়ে ফেলেন। আমি ফেলতে গিয়ে বারান্দাতেই এক পথের শিশুকে পেয়ে ওর হাতে দিতেই ও ছো মেরে নিয়ে পালালো। আরও অনেকক্ষণ পরে আমাকে যিনি জিজ্ঞাসাবাদ করেছিলেন তিনি ফিরে এলেন এবং বললেন আপনারা হরতালের দিনে এটা করতে গেলেন কেন? বললাম আমি যেমনভাবে জীবিকার জন্যে প্রতিদিন বের হই সেভাবেই আজ পথে দাঁড়িয়েছি। এই দুয়ের মধ্যে আমার কাছে কোনো তফাৎ নেই। আর আমরা 1 তারিখে পাঠ্যপুস্তক উৎসবের দিন দাঁড়াবো এটা আগেই সিদ্ধান্ত নিয়েছিলাম।
বললেন, আপনার বাসায় যেতে গাড়ি কোন দিক দিয়ে যাবে? বললাম, আমি একা যেতে পারবো। বললেন, না, গাড়িতে ওঠেন। অতঃপর আমার সকল কাগজপত্র আমাকে ফেরত দেওয়া হলো এবং আমি তার সাথে গাড়িতে উঠলাম। যাওয়ার পথে তিনি তার পরিচয় দিলেন, একটি থানার ওসি। বললেন, আপনাকে যে ধরে নিয়ে গেছি এটা কাউকে বললেন না। বললাম, আপনি আমার ফোন 1 ঘন্টা বন্ধ রাখলেন, 2 ঘন্টা ধরলেন না, তো আমি না বললেও তো এমনিতেই আতঙ্ক সৃষ্টি হয়ে যেতে পারে। কিন্তু আপনি যদি নিয়ম অনুযায়ী আমার কোনো পরিচিতজনকে সাক্ষী রেখে নিয়ে যেতেন তবে তো এমন আতঙ্ক হতো না। তিনি হাসলেন এবং আমার ফোনটা ফেরত দিয়ে বললেন, কথা বলেন। অনেকগুলো মিস কল ছিল। বাসায় আগে ফোন করলাম, বললাম কাজে আটকে আটকে পড়েছি, আসছি। ওসি সাহেব অনেক কথা বললেন। আমি আমার এক পুলিশ বন্ধুর অপরাধের সমাজতথ্য বইয়ের কথা বললাম। বললাম, তিনি আপনাদের কারিকুলাম নিয়ে কাজ করেন। বললেন, চিনি না, তবে আপনাকে যেহেতু নিয়ে গেছি সেহেতু আপনার বাসায় পৌঁছে দেওয়ার দায়িত্ব আমাদের। বাসার কাছে নামতেই মনে হলো আরো বড় বড় কর্মকর্তা কয়েকটা গাড়ি নিয়ে সেখানে দাঁড়ানো। তারা হ্যান্ডশেক করলেন, দুজনকে আমার সাথে দিলেন একেবারে বাসার ভিতরে পৌঁছে দিতে। বললাম, লাগবে না, কিন্তু তারা এটা মানলেন না। বাসার নিচের গেট থেকে বললাম, আপনারা আর উপরে যাবেন না, গেলে সবাই ভয় পাবে। পুলিশ সাধারণের ভয়েরই কারণ, এটা তারা বিশ্বাস করে আর উপরে উঠলেন না। কিন্তু আমি গেটের তালাটা খুলতেই তাদেরকে কেউ যেন ফোন করলেন। তারা দ্রুত আমাকে ডেকে বললেন, আপনাদের ব্যানারটা নিয়ে যান। আমি আবার বের হয়ে হেঁটে গাড়ির নিকট গিয়ে ব্যানারটা গ্রহণ করলাম। দুজন আবার আমার সাথে এসে গেটের নিচ থেকে বিদায় নিয়েও দাঁড়িয়ে থাকলেন, আমি উপরে উঠছি কিনা দেখতে। আমি আমাদের ছিনিয়ে নেয়া কোকড়ানো মোড়ানো ব্যানারটা শিশুর মতো কোলে করে সিঁড়ি ভেঙে উপরে উঠে ডাকলাম, মাগো। আমার মেয়েটা দরজা খুলে হাসি মুখে দাঁড়ালো। মেয়ের মাকে এটা ওটা বোঝালাম। ব্যাগটা খুলে দেখতে লাগলাম সবকিছু ফেরত দিয়েছে কিনা। যখন তারা আমার জিনিসপত্রগুলো ব্যাগ থেকে বের করে নিচ্ছিল, শুধু একটা পাণ্ডুলিপির কথাই তাদের বলেছিলাম যে ওটা আমার পেশাগত ডকুমেন্ট, একজন লেখকের পাণ্ডুলিপি, হারালে ক্ষতি হবে। কিন্তু অনেক খুঁজে দেখলাম সবই আছে, শুধু সেই পাণ্ডুলিপিটা নেই। প্রাথমিক সমাপনী পরীক্ষা শেষের পর আমার মেয়ে আর আগের স্কুলে পড়বে না বললে আমরা আরেকটা স্কুলের কথা ভাবি। পরীক্ষা শেষ হওয়ার পরদিনই আমরা সেখানে গিয়ে জানতে পারি 6ষ্ঠ শ্রেণীতে ভর্তির ফর্ম বিতরণের সময় শেষ হয়ে গেছে। আমরা বলি, এটা কেমন করে সম্ভব? গতকাল পরীক্ষা শেষ হলো, পরীক্ষা শেষ হওয়ার আগেই কি বাচ্চারা আরেক স্কুলে ভর্তির জন্য দৌড়াবে? সহকারী প্রধান শিক্ষক বললেন, দিবা শাখার ফর্ম দেয়া যাবে কদিন পরে, তখন যোগাযোগ করেন। আমরা দিবা শাখার ফর্ম তুলে ভর্তি পরীক্ষা দিয়ে নতুন স্কুলে ভর্তি হলাম। জানুয়ারির 7 তারিখে ক্লাস শুরু হলো, কিন্তু বই দেয়া হলো না। কবে দেয়া হবে তাও তারা জানেন না। 10 তারিখের দিকে 14খান বই দেয়া হলো, কিন্তু গত বছরের বই, যার সাথে এবছরের বইয়ের কিছু কিছু জায়গায় পার্থক্য রয়েছে। জানানো হলো নতুন বই এলে এগুলো ফিরিয়ে নেওয়া হবে। আমি বইগুলো নেড়েচেড়ে দেখলাম। প্রাথমিক বিদ্যালয়ে ওরা সবাই সরকারি 6টা বই পড়েছে। 6ষ্ঠ শ্রেণীতে উঠে একেবারে পেল 14খান সরকারি বই। তবে স্কুল থেকে দেয়া নোট গাইড বইয়ের ভার এখানে নেই। মনে হলো এদেশে যে শিশু যত ছোট তার উপর শিক্ষার অত্যাচার তত বেশি। বিশাল এক ব্যাগ কাঁধে করে মেয়ে আবার মেয়ে আমার নতুন স্কুলে যায়। কদিন পরে সেখান থেকে বলা হলো আগের স্কুল থেকে টিসি আনতে হবে, না আনলে ভর্তি বাতিল করে দেয়া হবে। শুনে ভাবলাম, এ কেমন কথা? তাহলে ভর্তির সময় টিসি সহ ভর্তি করানো উচিত ছিল। এখন টাকা পয়সা সব নেয়ার পর ভর্তি বাতিলের হুমকি। মেয়ের মা গেলেন আগের স্কুলে। জানানো হলো টিসি নিতে হলে 1 মাসের বেতন সহ ভর্তি হতে হবে, এরপর টিসি দেয়া হবে। মানে প্রায় 8-10 হাজার টাকা। অনেকেই নাকি নিচ্ছে, অনেকে টাকার কারণে নিতে পারছে না, ইত্যাদি আমাকে এসে তিনি বললেন। বুঝতে পারলাম এটা এই স্কুলে শুধু ঘটছে না, অনেক স্কুলেই ঘটছে। বিভিন্নভাবে একটা স্কুলের পক্ষে এভাবে অভিভাবকের গলা কাটা সম্ভব না। বিচ্ছিন্নভাবে একটা স্কুলের পক্ষে এভাবে অভিভাবকের গলা কাটা সম্ভব না। আর ম্যানেজিং কমিটি মানে ক্ষমতাসীন স্থানীয় রাজনীতির আশীর্বাদ ছাড়া এটা
কারো পক্ষে সম্ভব না। বাধ্য হয়ে আবার সেই পুরনো স্কুলে গেলাম। শিক্ষা ক্যাম্প করার শিক্ষা ক্যাম্প করার অভিনব আইডিয়াওয়ালা প্রধান শিক্ষকের কাছে দরখাস্ত নিয়ে দেখা করলাম। তিনি আমার কথা নানা প্রসঙ্গে শুনে থাকবেন। বললেন, মেয়েকে শিক্ষা ক্যাম্প করে কত কিছু করে তৈরি করলাম আমি, আর এখন অন্য স্কুলে নিয়ে যাচ্ছেন। ওইটা কি আমার চেয়ে ভালো স্কুল নাকি? বললাম, মেয়ে চাইছে নতুন স্কুল, তো মেয়ের ইচ্ছেকে তো একটু দেখতে হবে। যা হোক, তিনি আমাকে টিসি দিয়ে দেওয়ার ব্যবস্থা করলেন। পরদিন টিসি নিয়ে নতুন স্কুলে গেলে বলা হলো, এভাবে লিখলে হবে না, এর সাথে আরও লিখতে হবে যে এই শিক্ষার্থীর নামে কোনো বৃত্তির টাকা তোলা হয়নি। বললাম, বৃত্তির তো ফলাফলই এখনও ঘোষণা করা হয়নি, তাহলে বৃত্তির টাকা তুলবে কেমন করে? ওসব তারা বুঝবে না, সুতরাং আবার যেতে হবে। মনে হচ্ছিল স্কুলটা যেন আমাদের পিছু ছাড়ছে না। আবার গেলাম। পরিচিত হওয়ার কারণে সহজেই তারা এটাও করে দিলেন। টিসিটা নিয়ে বের হয়ে স্কুলটাকে আবার একটু দেখলাম। প্রায় 100 বছরের স্কুল। অনেকগুলো পুরনো নতুন নাম ফলক রয়েছে বিভিন্ন জায়গায়। সেই 1920 সালে সতীশচন্দ্র দাস ও সুবোধচন্দ্র দাস তাদের স্বর্গীয় বাবা মার স্মরণে তদানীন্তন ঢাকার পশ্চিম প্রান্তে স্কুলটা স্থাপন করেছিলেন, যার লাইব্রেরি উদ্বোধন করেছিলেন পৃথিবী বিখ্যাত ইতিহাসবিদ রমেশচন্দ্র মজুমদার। তারপর থেকে 100 বছরের পরিক্রমা। ভাবলাম, এগুলো ছবি তুলে রাখি, পাথরেও ইতিহাস লেখে উত্থানের পতনের। লিখেছেন রাখাল রাহা। সমাপ্ত।